হচ্ছে সুকান্ত দা, যেখানে একজন একটা সেন্ট্রাল এজেন্সি তারা ইনভেস্টিগেশনে নেমেছে, তারা কোথাও রেড করতে যাচ্ছেন, সেখানে তিনি যেই হন না কেন তিনি পৌঁছালেন, পৌঁছে ডকুমেন্টস তিনি নিয়ে বেরিয়ে এলেন, ইডি কেন আটকাতে পারলো না? দেখুন, এটা অপরাধ, ইডি কেন আটকাতে পারলো না সেটা ইডি বলতে পারবে, ইডির কাছে প্রশ্ন তো অবশ্যই হবে। তবে এটা ঠিক, আমার যেটা মনে হয় যে কোর্টের শরণাপন্ন ইডি যদি হয়, আমার মনে হয় মহামান্য আদালত নিশ্চয়ই এই বিষয়ে সঠিক পদক্ষেপ ইডিকেও দেখাতে পারবে। কারণ একজন মুখ্যমন্ত্রী হাজার হোক তিনি জনগণের দ্বারা নির্বাচিত, তো স্বাভাবিকভাবে আমাদেরও সাংবিধানিক কিছু অধিকার থাকে, সাংবিধানিক কিছু মর্যাদা থাকে। মর্যাদাটা নিজের উপরে, মর্যাদার নিজের উপরে আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা কিন্তু আমার উপরে। অন্যরা আমার অধিকারটাকে বেশি গুরুত্ব দেবে, কিন্তু আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা আমার উপরে। আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা বাংলার, ভারতবর্ষের গণতন্ত্রের, এটা যদি বিদেশে যায় এবং বিদেশি কোনো নিউজ চ্যানেল যদি এটাকে অ্যানালাইসিস করে, ভারতবর্ষের মান সম্মানটা কোথায় যাবে বলুন তো? যে একজন মুখ্যমন্ত্রী, একটি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে যাচ্ছে, তো মানে কি বলবো, হুলিগান্সরা করে এরকম। আইপ্যাক তো একটা বেসরকারি সংস্থা, কিন্তু যে ফাইলগুলো মুখ্যমন্ত্রী বা অন্য যে গাড়িতে উঠলো সেখানে ম্যাক্সিমাম ফাইলের উপরে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিভাবে? দেখুন, এই প্রশ্ন তো ইডিকে খোঁজা উচিত এবং আপনাদেরকেও মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করা উচিত যে গভর্নমেন্ট এর কাগজ, সরকারি কাগজ, সেই কাগজ প্রতীক জৈনের বাড়িতে গেল কি করে? প্রতীক জৈন কে? প্রতীক জৈন সম্পর্কে বলা হচ্ছে বা তার বাড়ি সম্পর্কে বলা হচ্ছে এটা আমাদের আইটি অফিস। তো তৃণমূল এত বড় দল, তার আইটি অফিস বা তার আইটি প্রমুখ বলছে প্রতীক জৈন নাকি আইটির কাজ করে, তার ঘোষণা কোথায়? তৃণমূলে তো বড় কমিটি বেরোয়, প্রত্যেক জিএস হলে পরে নোটিফিকেশন বেরোয়, নতুন নতুন জিএস হয়, নতুন নতুন নোটিফিকেশন বেরোয়। আজকে তার সুব্রত বক্সির সই করা সেই কাগজটা কোথায়, যেখানে প্রতীক জৈন নাকি আইটি সামলাচ্ছে? সেই কাগজটা তো আমরা আজ অব্দি দেখতে পাইনি। এখন ব্যাকডেটে তৈরি করে থাকলে আলাদা বিষয়, কিন্তু সোশ্যাল মিডিয়া কোথাও তো আমরা দেখতে পাইনি। কিন্তু রাজ্য সরকারের ফাইল সেখান থেকে না, সেটাই তো, সেটা তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয় এটা কোর্টের কাছে যাওয়া উচিত এবং নতুন করে এর তদন্ত হওয়া উচিত। এই কয়লার কেলেঙ্কারির তদন্তের বাইরে কয়লার টাকা প্রতীক জৈনের কাছে এসছে, আইপ্যাকের কাছে এসছে, তৃণমূলের কাছে এসছে, এটা একটি দুর্নীতি, এর যেমন তদন্ত হওয়া উচিত। আবার কোর্টের, আমি তো বলবো ইডিকে কোর্টের সামনেও এই বিষয়টি, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো ইডির অফিসারদেরকে যে এই বিষয়টি কোর্টের সামনে রাখা উচিত, মহামান্য আদালতের সামনে রাখা উচিত, যে সরকারি ফাইল প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলো কি করে, এরও ট্রেল দেখা উচিত। যেমন ইডি মানি ট্রেল দেখে, সেরকম সিবিআইকে দিয়ে এর ট্রেল দেখা উচিত যে এই ফাইল কিভাবে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয়। নিশ্চয়ই ইন্টারনেটে পাওয়া যায় এরকম ফাইল নয়, তাহলে তো ডাউনলোড করে নিতে পারতো, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা যায়, আর মুখ্যমন্ত্রীও সেটা ফেরত নিয়ে যাওয়ার কোনো তার বাধ্যবাধকতা বা এই ধরনের ডেসপারেটনেস, আজকে যে ডেসপারেটনেস দেখলাম আমরা, এই ডেসপারেটনেস কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যালেন্স হারাচ্ছেন, উনি হারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অভিযোগ করছেন, তিনি বলছেন যে ভোট আসলেই বিজেপি সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে কাজে লাগায়, মাঠে নামিয়ে রাজনৈতিকভাবে প্রতিহিংসা উসুল করার চেষ্টা করে এই রাজ্যের উপর। দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা যদি হতো তাহলে পরে তো আরো অনেক কিছু করা যেত। রাজনৈতিক প্রতিহিংসাতে তো একসময় আমরা দেখেছি আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস টেনে হিচড়ে জেলে নিয়ে গেছে। তা আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতাম, মুখ্যমন্ত্রীকে না হোক, মুখ্যমন্ত্রীর দু চারটে ভাইপোকে তো নিয়ে যেতে পারতাম টেনে হিচড়ে, আমরা কি নিয়ে গেছি? আমাদের রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই। ইডি তদন্ত করছে, তদন্তে কয়লা পাচার তদন্ত, তাতে নাম এসছে, এটা বেসরকারি সংস্থার নাম এসছে, তৃণমূলের নেতাদের নাম আগে এসেছে, এখন তো বেসরকারি সংস্থার নাম এসেছে। এবং তার থেকেও বড় কথা, কলকাতায় তো শুধু ছাপা পড়েছে তা তো নয়, কলকাতার সাথে সাথে দিল্লিরও 4টি জায়গায় ছাপা পড়েছে ইডির অনুসারে, এখানে মনে হয় 6টি জায়গায় হয়েছে, এবং আগামী দিনে হয়তো আরো হতে পারে, সেটা আমার জানা নেই হবে কি হবে না, কিন্তু অনেকগুলো জায়গায় হয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। এর আগেও তো আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে, গরু পাচার কাণ্ডে একজন বিএসএফ অফিসার, তাকে অ্যারেস্ট করা হয়েছে ইডির দ্বারা, সে তো কেন্দ্র সরকারের কর্মচারী। তো সেখানে ভিন্ডিকশনের কথা আসছে কেন? ভিন্ডিকটিভ মানসিকতার কথা আসছে কেন? আর ভোট
কোনো একটি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে আর কোনো একটি প্রাইভেট কোম্পানি সে কোনো একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ভোট কুশলী হিসাবে, তাহলে কি তার কোনো ইমিউনিটি জন্মায় যে সে যে কোনো ধরনের অপরাধ করতে পারবে, তাকে কেউ টাচ করতে পারবে না? তাহলে তো কালকে থেকে যত ক্রিমিনালরা আছে সবাই ভোট কুশলী হয়ে যাবে নামে, আর সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে। বলে আমি গরু পাচার করি কিন্তু আমাকে ধরা যাবে না, কারণ আমি অমুক দলের ঝাঁপ দলের আমি আইটি সামলাই। আচ্ছা, এই সিচুয়েশন যখন চলছিলেন, মুখ্যমন্ত্রী যখন ওখানে ছিলেন, আপনাদের বৈঠক তখন সল্টলেকের একটি হোটেলে হচ্ছিল, আমরাও সেখানে ছিলাম। সেই সময় হঠাৎ করে ডিরেক্টরেট সিকিউরিটি সুমিত কুমার তিনি এসেছিলেন। তাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেন যে কেন তিনি এসেছেন, তিনি বলেন যে তিনি কাউকে খুঁজতে এসেছিলেন। এর আগে মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছি যে অমিত শাহ, তিনি চাইলে অমিত শাহকে বেরোতে দেবেন না। মনে হয় যে এই আসার পেছনে অন্য কোনো কারণ ছিল? দেখুন, হয়তো হতে পারে। ডাইরেক্টর অফ সিকিউরিটি সুমিত কুমার, তো আমি যতদূর জানি উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা মেনলি দেখেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি দেখেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কোনো উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিল কিনা সেটাও হতে পারে, দেখতে যে কত নাড্ডাজির কতজন সিকিউরিটি আছে, হ্যারাস করা যায় কিনা, হতেও পারে। এ তো স্পেকুলেশন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। উনি কাকে খুঁজতে এসেছিলেন সেটা তো আপনাদেরই প্রশ্ন করা উচিত। এবং তিনি বলেছেন যে আমি